তো আমাদের যে টপিকটা আজকে শুরু করতেছি সেটা হলো ক্যালকুলাস। তো ক্যালকুলাস জিনিসটা আসলে কি? সেটা হলো ম্যাথমেটিক্সের সেই ডিপার্টমেন্ট আমরা যেখানে একটা চেঞ্জ নিয়ে আলোচনা করি। ঠিক আছে? কোনো কিছু সাপেক্ষ অন্য কোনো কিছু চেঞ্জ, সেটা আমরা এখানে ক্যালকুলাসের মধ্যে ডিসকাস করে থাকি। তুমি যদি তোমার চারিপাশে দেখো, দেখবে আমাদের সবকিছু আসলে চেঞ্জ হচ্ছে। তোমার সাপেক্ষে তোমার বন্ধু হেঁটে যাচ্ছে, তাহলে তার একটা গতিবেগে চেঞ্জ আছে। দেন ধরো কোনো একটা বস্তু উপর থেকে পড়া শুরু হয়েছে, তাহলে মহাকর্ষের কারণে তার ত্বরণ তো ফিক্স থাকলে তার গতিবেগ একটা চেঞ্জ হবে। ঠিক আছে, এক এক সময় এক এক পথ অতিক্রম করবে। তো ওই চেঞ্জগুলো ক্যালকুলেশন করার জন্য আসলে আমরা কি এই সাবজেক্টটার মধ্যে কথা বলি। তো এই ক্যালকুলাসের আসলে দুইটা ব্রাঞ্চ থাকে। একটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন, আর একটা হচ্ছে কি আমার ইন্টিগ্রেশন। আর ডিফারেন্সিয়েশন জিনিসটা কি? ডিফারেন্সিয়েশন হইতেছে আমার একটা জিনিস কত দ্রুত চেঞ্জ হচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলি। আর ইন্টিগ্রেশন হইতেছে একটা জিনিস কতটুকু একুমুলেট হচ্ছে অর্থাৎ একত্রিত হইতেছে আমরা সেটা নিয়ে কথা বলি। ঠিক আছে? যেমন সাপোজ যেমন সাপোজ তোমরা এখনো কি কলেজের স্টুডেন্ট। তো তোমরা ধরো এখানে আসো, এখান থেকে তোমরা যাবা কি কলেজের দিকে। ঠিক আছে? ধরো এটা হলো তুমি, তাহলে তুমি কি যাবা? কলেজের দিকে যাবা। এখন আমি খেয়াল করলাম, মানে আমি হিসাব করলাম যে তোমার কলেজের টোটাল ডিস্টেন্স হলো 500 মিটার। আর তোমার কলেজে যাইতে ধরো সময় লাগে 100 সেকেন্ড। ঠিক আছে, 100 সেকেন্ড। তাহলে তোমার অ্যাভারেজ ভ্যালোসিটিটা কত, এটা বলতে পারবে? অ্যাভারেজ ভ্যালোসিটি, আমার যে অ্যাভারেজ ভ্যালোসিটি সেটা কিন্তু তোমার 5 মিটার পার সেকেন্ড। এখন তুমি কি আমাকে বলতে পারবা যে তুমি পুরা যে পথটা আছে এটা কি 5 মিটার পার সেকেন্ড বেগে তুমি যাবা? হুম? পুরা পথটা কি তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে যাবে? না। ঠিক আছে, তুমি তো পুরা পথটা 5 মিটার পার সেকেন্ড বেগে যাবে না। সো দেখো, ধরা গেল যে উম, তুমি একটা পর্যায়ে এসে এখানে একটা ঝালমুড়িওয়ালার কাছে দেখলা। ঠিক আছে, একটা ঝালমুড়িওয়ালা পাইলা, তুমি ওইখানে কি ঝালমুড়ি বেচতেছে। এখন তুমি এসেও কি ওর পাশে দাঁড়াইলা কিছুক্ষণ। কিছুক্ষণ দাঁড়ানোর পর ওর থেকে ঝালমুড়ি খেলা, এরপর দেখলা যে তোমার কলেজের জন্য লেট হয়ে গেছে। তো লেট হয়ে যাওয়ার পর তুমি এখান থেকে কি দৌড়ানো শুরু করলে। তাহলে তোমার এই এতটুকু রেঞ্জের ভিতরে তোমার যতটুকু গতিবেগ ছিল, এই এতটুকু রেঞ্জের ভিতরে তোমার গতিবেগটা কি চেঞ্জ হয়ে গেছে না? কিন্তু তোমার টোটাল যেই কিন্তু তোমার টোটাল যে টাইম সেটা তো 100 সেকেন্ডই লাগছে, তাই না? ঠিক আছে, তাহলে এখানে আমার যে কোনো একটা পার্টিকুলার মোমেন্টের কথা যদি আমি চিন্তা করি, ধরো তুমি যখন কলেজ থেকে মানে কলেজের দিকে যাচ্ছিলা, তখন ধরো 75 সেকেন্ড যখন সময়, 75 সেকেন্ড যখন সময়, ওই পার্টিকুলার সময়ের মধ্যে তোমার যে ভ্যালোসিটি সেটা কত হবে, সেটা যদি আমি জানতে চাই, তখন আমি আমার এই যে ডিফারেন্সিয়েশনের যে থিওরিগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে? এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, এত কিছু থাকতে আপনি পার্টিকুলার মোমেন্টের কথা কেন চিন্তা করতেছেন? এটার এফেক্টটা আসলে কি বা পড়বে? এটার এফেক্টটা পড়বে ঠিক অন্য একটা ক্ষেত্রে। যেমন ধরো তোমাকে যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো একটা গাড়ি যদি চাইতেছে, ধরো একটা গাড়ি ওর পথটা অতিক্রম করতেছে। ঠিক আছে, এটা হলো তার গাড়ি। ও কিছুক্ষণ যাওয়ার পর এখানে কি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে। এখানে কি ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন পুরা পথটা যদি আমার 500 মিটারের হয়, আর আমার যেই সময়টা যদি আমার 100 সেকেন্ড হয়, তাহলে আমি তো বলতে পারতেছি যে গাড়ির যে অ্যাভারেজ টাইম মানে অ্যাভারেজ যে স্পিড, সেটা কি আমার 5 মিটার পার সেকেন্ড। কিন্তু যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইটা মানে কতটুকু ক্ষয়ক্ষতি হবে, এটা কি তোমার অ্যাভারেজ স্পিডের উপর ডিপেন্ড করবে, নাকি ওই পার্টিকুলার মোমেন্টাল যে ভ্যালোসিটি ছিল সেটার উপর ডিপেন্ড করবে? হ্যাঁ, ওই মোমেন্টের ব্যাগের উপর। যেমন ধরো এখান থেকে 0 থেকে শুরু হইলো, এখানে এসে 100 হইতে পারে, এখানে এসে 100 মিটার পার্সেন্ট হইতে পারে, তাহলে এখানে এসে আবার 0 হইতে পারতো। তাহলে এখানে তার যে ব্যাগটা, ওই ব্যাগটা যত বেশি হবে তার ক্ষয়ক্ষতির পরিমাণ তত বেশি হবে। ঠিক আছে, বুঝা গেল? এই যে বিভিন্ন কেসগুলো অ্যানালিসিস করতে হয় আমাদেরকে, সেই জন্য কি আমরা ডিফারেন্সিয়েশনের যে কনসেপ্টগুলা সেগুলো ইউজ করে থাকি। বুঝা গেছে? আচ্ছা, তো আমরা লিমিটের কথাটা মানে আমরা ইন্টিগ্রেশনের কথাটা এখন বলতেছি না। ইন্টিগ্রেশনের কথাটা যখন আমরা ইন্টিগ্রেশন পড়বো তখন আমরা বলবো। আপাতত ডিফারেন্সিয়েশন কেন আমরা ইউজ করি সেটা তো বুঝতেছো, তাই না? বুঝা গেছে? আচ্ছা, তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের যেটা জিনিস জানতে হবে সেটা হলো লিমিট। একটা সুন্দর জিনিস জানতে হবে, সেটা হলো কি লিমিট। এই লিমিটটা পড়ার পর আমরা যখন মূল নিয়মে অন্তরীকরণ করব, তখন আমরা ডিফারেন্সিয়েশনে আরো ডিপে যেতে পারবো, মানে আরো ভালো করে বুঝতে পারবো যে আমরা কেন অ্যাপ্লাই করি। ঠিক আছে, তা আসলে আমরা লিমিট নিয়ে একটু কথা বলি। লিমিট নিয়ে কথা বলার আগে আমাকে আগে জানতে হবে কিছু জিনিস, সেটা হচ্ছে কি অনির্ণয়। একজন জয়েন হচ্ছে, একটা মিনিট। আচ্ছা, সেটা হইলো আমার অনির্ণয় ফরম্যাট, আর একটা হইলো কি আমার অসংজ্ঞায়িত জিনিস।
অসংজ্ঞায়িত। কেউ কি বলতে পারবে অনির্ণয় কি আর অসংজ্ঞায়িত কি? এনিওয়ান? আচ্ছা, আমি বলি। ধরো তুমি এককে 0 দ্বারা ভাগ করতেছো। আচ্ছা, এটা এখন না বলি। ধরো তুমি একটা সংখ্যা 1, ওকে 1 দ্বারা ভাগ করতেছো, কত আসবে ভাগফলটা? 1 আসবে না? খুবই বেসিক ম্যাথমেটিক্স, একই তো আসবে। এরপর যখন তুমি এই এক সংখ্যাটাকে আরেকটু ছোট সংখ্যা দ্বারা ভাগ করতেছো, বা ধরো আরেকটু বড় সংখ্যা দ্বারা ভাগ করতেছো, ধরো 10, তাহলে কত আসতেছে আমার? 0.1। আচ্ছা, আমি উল্টা লিখছি, যদি আমি 0.1 দ্বারা ভাগ করি তাহলে আমার 10 আসবে না? এইভাবে করে যদি আমি সংখ্যাটা কমাইতে থাকি, ধরে এককে আমি 0.00001 দ্বারা ভাগ করতেছি, তখন আমার আনসারটা কি আসবে? একের পর 4টা শূন্য। এইভাবে আমি যখন একটা সংখ্যাকে খুবই কমাইতে থাকি, 0.00000 অনেকগুলো জিরো দেওয়ার পর যদি 1 দিই, এটা কি তোমার শূন্যের কাছাকাছি চলে যায় না? শূন্যের কাছাকাছি চলে যায় না? আচ্ছা, তাহলে ওই এককে যদি আমি শূন্য, মানে শূন্য দ্বারা ভাগ করি, বা শূন্যের কাছাকাছি কোনো ভ্যালু দ্বারা ভাগ করি, একবারে শূন্য না হলে শূন্যের কাছাকাছি যদি কোনো ভ্যালু দ্বারা ভাগ করি, তখন এই মানটা কি অনেক বড় আসবে না? অনেক বড় আসবে না? এটাকে আমরা ইনফিনিটি বলতে পারি না? ঠিক আছে, মানে তুমি তো এখানে দেখতেছো যে মানটা কি ক্রমান্বয়ে বাড়তেছে। যত তুমি মানে সংখ্যাটা কমাইতেছো, এই সংখ্যার নিচে সংখ্যাটা কমাইতেছো, তত তোমার মানটা বাড়তেছে। সো তুমি যদি এখন শূন্যের কাছাকাছি কোনো ভ্যালু দ্বারা ভাগ করো, মানটা কিন্তু অসীমের কাছাকাছি চলে আসবে। সো তুমি যদি শূন্য দ্বারা ভাগ করার কথা চিন্তা করো, আমার ভ্যালুটা কি আসবে? অসীমের দিকে আসবে। এন্ড এটা কি আপাতত প্লাস ইনফিনিটি, কারণ আমরা এখানে কি 1, 10, 10,000 এভাবে করে বাড়তে বাড়তে কি প্লাসের দিকে তো যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা আরেকটা জিনিস কনসিডার করি, যে ধরো এককে যদি আমি -1 দ্বারা ভাগ করি, আমার ভাগফল আসবে -1। এই এককে যদি আমি -0.1 দ্বারা ভাগ করি, আমার ভাগফলটা কত আসবে? -10। এই এককে যদি আমি আবার ঠিক একইভাবে -0.00001 দ্বারা ভাগ করি, আমার ভাগফল আসবে -10,000। এখানে কিন্তু সেম কাহিনী হইতেছে, জাস্ট নেগেটিভ নাম্বারের জন্য। আমি যত ছোট সংখ্যা দ্বারা ভাগ করতেছি, তত মানে বড় একটা মান আসতেছে, মানে নেগেটিভ সহ কি, মানে তত ছোট একটা মান, নেগেটিভ নাম্বার তো ছোটই হয় না, মানে 10, 10,000, 1 লাখ এইভাবে করে জিনিসটা বাড়তেছে। তো একইভাবে যদি আমি শূন্যের কাছাকাছি কোনো একটা নেগেটিভ ভ্যালু দ্বারা ভাগ করি, শূন্যের কাছাকাছি কোনো একটা নেগেটিভ ভ্যালু দ্বারা ভাগ করি, তখন কি আমার মানটা কি আসবে? -ইনফিনিটির দিকে আসবে। এখন তুমি যদি একটা জিনিস খেয়াল করো, আমি সেম নাম্বার এককে শূন্য দ্বারা ভাগ করার কারণে আমার দুইটার আনসার আসছে, একটা হচ্ছে প্লাস ইনফিনিটি, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। কিন্তু এটা কি আমার ম্যাথমেটিক্সের বেসিক যে সংজ্ঞাটা, ওটাকে কি মানে সংজ্ঞায়িত করে? যেমন আমরা জানি যে দশকে আমি যদি 10কে 5 দ্বারা ভাগ করি, আমি একটা ভাগফলই পাবো, আমি জাস্ট একটা ভাগফল পাবো। কিন্তু এখানে তো আমি দুইটা ভাগফল পাইতেছি, একটা প্লাস ইনফিনিটি আর একটা মাইনাস ইনফিনিটি। তো এটা তো আমার যে বেসিক সংজ্ঞাটা ছিল সেটাকে মানতেছে না। এই জন্য কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করাকে, মানে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করাকে আদতে অসংজ্ঞায়িত বলা হয়। অসংজ্ঞায়িত বলা হয়। ঠিক আছে, কারণ এটাকে আমি সংজ্ঞায়িত করতে পারতেছি না। কারণ আমি জানি যে আমি একটা জিনিসকে ভাগ করলে আমি একটা ভাগফল পাবো, কিন্তু সেই জায়গায় আমি দুইটা পাইতেছি, প্লাস মাইনাস পাইতেছি। ঠিক আছে, এগুলো হলো কি আমার অসংজ্ঞায়িত ফরম্যাট। এরপর আসো আমি যদি অনির্ণয় ফরম্যাট নিয়ে কথা বলি, অনির্ণয় ফরম্যাট নিয়ে যদি কথা বলি, অনির্ণয় ফরম্যাটটা কেমন? ধরো 0/0 ফরম্যাট। ঠিক আছে, 0/0 ফরম্যাট। তো এটা কি আমি বের করতে পারি 0/0? ডিরেক্টলি পারি? ডিরেক্টলি আমরা পারি না। আমি যদি ধরি নিই এই 0/0টা হলো আমার ওয়াই। ঠিক আছে, এবার তুমি সামান্য ক্যালকুলেশন করো, ম্যাথমেটিক্সের বেসিক কিছু জিনিস খাটো, এই জিরোটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে? 0 = y × 0। 0 = y × 0। এখন এই ওয়াই এর জায়গায় তুমি যে কোনো মান বসাতে পারো না? 1, 2, 3, 4 ... যে কোনো সংখ্যা, অথবা -1, -2, -3 ... -n পর্যন্ত, মানে যতটুকু ইচ্ছা তুমি বসাও। ঠিক আছে, জিরো তো আসবে, কোনো কিছুর সাথে জিরো গুণ হলে জিরোই আসে। তাহলে এই ক্ষেত্রে আমি ফিক্স ভাবে বলতে পারতেছি না যে আমার কোনটা গুণ হবে। এখানে ওয়াই এর মানটা ফিক্স ভাবে বলতে পারতেছি না যে কি হবে। তো এই ক্ষেত্রে আমাকে এটাকে বলা হয় অনির্ণয় ফরম্যাট। এটাকে বলা হয় অনির্ণয় ফরম্যাট, কারণ আমি এখানে একই মানে ঠিকভাবে নির্ণয় করতে পারতেছি না, এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে এখানে আনসারটা কি হবে। এখানে যে কোনোটাই আনসার হইতে পারে।
এটাকে বলা হয় তোমার অনির্ণয় ফর্ম। সো এখান থেকে শর্ট একটা ডিসকাশনের মাধ্যমে বোঝা গেল যে অনির্ণয় কি আর অসংজ্ঞায়িত কি। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কি বুঝো নাই নাকি কোনো কোশ্চেন নেই? আচ্ছা, ঠিক আছে। এখন আসি লিমিট নিয়ে কথাবার্তা। সে জিনিসটা কি? ধর আমি একটা ফাংশন লিখি, একটা ফাংশন লিখি। এই ফাংশনটা হইল আমার x² - 3 x - 3। ঠিক আছে, এখন বলতো f(1) এর মান কি হবে? 1 - 3, 1 - 3 সমান সমান কি 1 হবে না? এরপর আমার f(2) এর যে ভ্যালুটা সেটা কি হবে? 4 - 3, 2 - 3 -1 হবে। ঠিক আছে, এখন তুমি যদি ঠিক আছে, এখন তুমি যদি f(3) লিখো, f(3) লিখো, সেটা কি হবে? আচ্ছা, আমি এখানে 3x² / 9 লিখি। ঠিক আছে, তাহলে আমার সুন্দর একটা জিনিস আসবে। দেখো 1 - 9 কি হয়? -8 হয়। তাহলে এখানে কি হবে? 8/2, তাহলে কি আনসার 4 আসতেছে। একইভাবে 4 - 9 কি হয়? 5 হয়। -5 হয়, এখানে কি -1, তাহলে কি আনসার 5 আসতেছে। এখানে যদি এখন 3 বসাও তাহলে কি হবে? 3² - 9, অর্থাৎ 9 - 9, আর নিচে কি 3 - 3, তাহলে কি 0/0 আসতেছে না f(3) তে? আমি কি এটা কোনো নির্দিষ্ট ভ্যালু বের করতে পারবো মানে 3 বিন্দুতে, x = 3 বিন্দুতে? পারবো না। এখন আমি যদি গ্রাফিক্যালি চিন্তা করি, দেখো তো কি হইতে পারে। গ্রাফিক্যালি যদি চিন্তা করি, ধরো আমি এটাকে মানে এটার ফাংশনে যে আঁকবো সেটা না, আমি জাস্ট নর্মাল একটা জিনিস আঁকতেছি। ধরো এমন একটা জিনিস, এমন একটা গ্রাফ যাইতেছে। এই গ্রাফের মধ্যে আমি যে বিন্দুটাতে, এই যে ধরো 3 বিন্দুটাতে, এই 3 বিন্দুটাতে আমি কোনো বিন্দু এখানে মানে বসাতে পারতেছি না, মানে x = 3 এর জন্য। x = 1 এর জন্য বসাতে পারতেছি, 2 এর জন্য বসাতে পারতেছি, 3 এর জন্য আমি বসাতে পারতেছি না। এখানে একটা খালি জায়গা তৈরি হয়ে আছে। ঠিক আছে, একটা খালি জায়গা তৈরি হয়ে আছে। কিন্তু একটা খালি জায়গা তৈরি হয়ে আছে, কিন্তু আমি যদি চাই, আমি 3 এর খুবই কাছাকাছি ভ্যালুর কাছে একটা মান বের করতে পারি। যেমন ধরো আমি x এর ভ্যালু 2.9 বসাতে পারি, অথবা 2.99 বসাতে পারি, অথবা 2.999 বসাতে পারি। তো তুমি যত 3 এর কাছাকাছি ভ্যালু বসাবা, তত তুমি এখানে কাছের দিকে অগ্রসর হতে থাকবা না। ঠিক আছে, এরপর ধরো তুমি 3 এর থেকে সামান্য বেশি মান বসাইলা, যেমন x = 3.1, অথবা 3.01, অথবা 3.0001, এভাবে বসাতে থাকবে। তখন তুমি ততই এই x = 3 এর মানে এই বিন্দুটার কাছে তুমি অগ্রসর হবা না গ্রাফের মধ্যে। বুঝতে পারছো? এখন তুমি এখানে তো আমি কোনো পার্টিকুলার ভ্যালু পাইতেছি না। অনেকে বলে যে এখানে যদি আমি ফাংশনের মান বের করতে পারতাম, সেই মানটা যত হবে সেটা হবে লিমিট। এই জিনিসটা আসলে ঠিক না। লিমিট হইলো তুমি যে বিন্দুতে মানটা পাইতেছো না, ওই বিন্দুতে খুবই কাছাকাছি একটা মান তুমি চিন্তা করতে মানে বের করার ট্রাই করতেছো। বুঝা গেছে? ওই কাছাকাছি মানটাই হলো তোমার লিমিট। যেমন f(x) = x² - 9 / x - 3। এই ফাংশনের মধ্যে আমি 3 এর কিন্তু কোনো ভ্যালু পাইতেছি না, কিন্তু আমি যদি 3 এর খুবই কাছাকাছি যাই, সেখানে আমি একটা পার্টিকুলার ভ্যালু পাইতেছি। এন্ড আমি দেখতেছি যে এই ভ্যালুটা একটা পার্টিকুলার মানের কাছাকাছি হইতেছে। যেমন এই ক্ষেত্রে আমি যদি এটাকে সামান্য করি, দেখবে এটা 6 এর কাছাকাছি হইতেছে। ঠিক আছে, তুমি যদি এই মানগুলো ক্যালকুলেটরে বসো, দেখবা সবগুলা মান তোমার 6 এর কাছাকাছি আসবে। ঠিক আছে, যেমন এটা যদি আমি একটু মেকআপ করি, যেমন এই ফাংশনটা যদি আমি একটু চেঞ্জ করি, যেমন এখন x = কি x² - 9, এটাকে আমি কি লিখতে পারি? x+3 ইন্টু কি x - 3 ডিভাইডেড বাই x - 3। এখানে x - 3 চলে গেল না, থাকে কি x+3। তাহলে এখানে তুমি যে ভ্যালুটা বসাবা সেটাই কি এই ফাংশনটার ভ্যালু হওয়ার কথা। তাহলে এখানে তুমি যদি 3 বসাও, মানে 3 এর কাছাকাছি কোনো ভ্যালু, কি ধরো 3 বসাও, সেই ভ্যালুটা আমার 6 এর কাছাকাছি আসছে। তাহলে এই মানগুলা 3 এর কাছাকাছি মানগুলো বসালে তোমার 6 এর কাছাকাছি আসবে। এই জিনিসটাই হইলো কি আমার লিমিট। একবারে সিম্পল ভাষায়, যে আমি একটা ফাংশনে কোনো একটা বিন্দুতে ভ্যালু পাইতেছি না, মানে বাইর করা সম্ভব না, এই 0/0 ফরম্যাট আসতেছে বা অনির্ণয় ফরম্যাট আসতেছে, সেই ক্ষেত্রে আমি একটা পার্টিকুলার ভ্যালুর কাছাকাছি যাইতে পারবো। সেই ভ্যালুটাকে বলা হয় ওই ফাংশনের
ওই বিন্দুতে লিমিটিং ভ্যালু। বুঝা গেছে? আচ্ছা, এখন আসো লিমিটের এক্সিস্টেন্স নিয়ে কথা বলা। একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করবে কখন? মানে আমি যে বলতেছি যে একটা পার্টিকুলার ভ্যালুর কাছাকাছি মান আমি পাবো, এটা কি আমি সবসময় পাবো? সেটা হলো আমার জানার বিষয়। আচ্ছা, ধরো একটা ফাংশন আছে আমার এফ অফ এক্স, ওর লেফট হ্যান্ড সাইড লিমিট। লেফট হ্যান্ড সাইড লিমিট মানে কি? আমি ধরো এক্স ইজ ইকুয়াল টু 3 বিন্দুতে আমি আমার মানটা পাইতেছিলাম, তাহলে আমি যখন 3 এর বাম দিক থেকে আসা শুরু হবো, যেমন ধরো আমি প্রথমে কি বসাইলাম, 0 বসাইলাম, 1 বসাইলাম, 2 বসাইলাম, এরপর কি 2.9 বসাইলাম, এইভাবে করে বসাতে থাকতেছি না? বাম দিক থেকে আমি অগ্রসর হচ্ছি না? তাহলে আমি বাম দিক থেকে অগ্রসর হলে আমি দেখবা ক্রমে একটা ভ্যালুর কাছে কি যাওয়া শুরু করবো বাম দিক থেকে। ওটা হইলো আমার লেফট হ্যান্ড সাইড লিমিট। ঠিক আছে? অর্থাৎ আমি এখানে 3 না বসাই, 3 এর থেকে ছোট একটা ভ্যালু বসাবো, সেটা হইলো কি আমার লেফট হ্যান্ড সাইড লিমিট, অর্থাৎ বাম দিকের লিমিটটা। ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইড লিমিটের জন্য আমরা লিমিটকে লিখি এইভাবে, যে লিমিট, আমরা লিমিটকে লিখি এইভাবে, একটা মিনিট, আমরা লিমিটকে লিখি এইভাবে যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স। এখানে এ দ্বারা বুঝায় যে আমি যে বিন্দুটার কাছাকাছি ভ্যালু বের করতে যাই সেটা। এখন লেফট হ্যান্ড সাইড মানে কি? আমি এর বাম দিকের গুলা বের করবো। তাহলে এখানে আমি একটা দিব এ মাইনাস, অর্থাৎ ধরো 3 হইলে আমার ভ্যালুগুলো হবে 1, 2, 1, 2, 2.9, 2.999, এরকম ভ্যালুগুলো কি আমি বসাবো। ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় তোমার লেফট হ্যান্ড সাইড লিমিট। এরপর আরেকটা আছে আমার রাইট হ্যান্ড সাইড লিমিট। রাইট হ্যান্ড সাইড লিমিটটা হইলো, ধরো আমি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এটা বের করতে চাই, তখন আমি এখানে এ প্লাস দিব। অর্থাৎ 3 এর ডান দিকের ভ্যালুগুলো আমি কি ক্রমান্বয়ে বসাতে থাকবো। ধরো প্রথমে আমি 5 বসালাম, 4 বসালাম, এরপর কি 3.9 বসালাম, এরপর 3.8 বসালাম, এরপর 3.001 বসালাম। এগুলো কি আমার 3 এর থেকে বেশি বড় না? এগুলো কি ডান দিকে অগ্রসর হইতেছে না? এগুলোকে বলা হয় তোমার রাইট হ্যান্ড সাইড লিমিট। ঠিক আছে? তাহলে যখন একটা ফাংশনের, যখন একটা ফাংশনের লেফট হ্যান্ড সাইড লিমিট, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড লিমিট এবং রাইট হ্যান্ড সাইড লিমিট সমান হবে, তখন আমার লিমিটটা এক্সিস্ট করবে। লিমিটটা এক্সিস্ট করবে। সেটা মানে হলো আমি একটা পার্টিকুলার বিন্দুর বাম দিক থেকে গেল একটা সেম ভ্যালুর কাছাকাছি যাচ্ছি, ডান দিক থেকে গেল কি একটা সেম ভ্যালুর কাছাকাছি যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমার লিমিটটা কি এক্সিস্ট করবে। বুঝা গেল? এখন সব ফাংশনের ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করবে না। এখন আমাদের এমসিকিউতে মানে এমসিকিউতে কোশ্চেন আসে যে কোন ফাংশনটা লিমিট এক্সিস্ট করবে না। আমরা আমাদের কি এত টাইম আছে যে আমরা বসে বসে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করবো? করবো না। তো কিছু জিনিস মনে রাখবা, যে যে সকল ফাংশনের লিমিট এক্সিস্ট করে না, যে সকল, যে সকল ফাংশনের লিমিট এক্সিস্ট করে না আমরা ওগুলাকে দেখবো। যেমন আমার পরম মান ফাংশন, পরম মান ফাংশন। 2 নাম্বারটা হইলো আমার বর্গমূলের ফাংশন। বর্গমূলের ভিতরে বর্গ রাশি, এই ধরনের ফাংশন গুলা। এরপর 3 নাম্বার হইলো আমার পিসওয়াইজ ফাংশন। পিসওয়াইজ ফাংশন, আর তুমি চিন্তা করতে পারো ভাই কি পিসওয়াইজ ফাংশন জিনিসটা কি। ধরো পিসওয়াইজ ফাংশন একটা উদাহরণ যদি আমি দিই, যেমন ধরো আমার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x - 1 2x²। 2x - 1 কখন কাজ করবে? যখন আমার এক্স গ্রেটার দেন 3। 2 কখন কাজ করবে? যখন আমার এক্স ইজ ইকুয়াল টু 3। আর x² কাজ করবে যখন আমার এক্স লেস দেন 3। অর্থাৎ এই ফাংশনের মধ্যে আমি যখন এক্স এর মান ইনপুট দিব, যখন আমার এক্স এর মানগুলা 3 এর থেকে বড় হবে, তখন আমি ফাংশনটা চিন্তা করবো এটা। যখন আমার এক্স এর মানটা 3 এর সমান হবে, তখন আমি ফাংশনটা চিন্তা করবো এটা। আর যখন আমার এক্স এর মানটা 3 এর থেকে ছোট হবে, তখন আমি চিন্তা করবো x²। ঠিক আছে? আচ্ছা, এগুলো হলো কি পিসওয়াইজ ফাংশনের উদাহরণ। এখন আমরা লিমিটের টাইপ ভিত্তিক ম্যাথ গুলা শুরু করি। ঠিক আছে? টাইপ ভিত্তিক ম্যাথ। প্রথম ম্যাথটা হইলো যে আমার ওখানে চিন্তাই করতে হবে না যে এখানে কোনো মানে অনির্ণীয় পদ আসবে কিনা, আমরা ডিরেক্ট মান বসাতে পারবো এন্ড আমরা মানগুলো বের করতে পারবো। ঠিক আছে? সরাসরি মান বসাতে, এত কিছু করতে হবে না। তো আমরা আসি আমাদের প্রথম টাইপের মধ্যে, যে সরাসরি মান, টাইপ 1। সেটা হইলো আমার সরাসরি মান বসাবো।
ঠিক আছে, এখানে আমার কোশ্চেন ওয়ান হইল লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার কজ এক্স ডিভাইড বাই কজ এক্স, এটা ভ্যালু আমাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাকে প্রথমে খেয়াল করতে হবে এখানে 0/0 ফর্মেট আসে কিনা। ঠিক আছে, 0/0 ফর্মেট আসলে তখন আমরা কি লিমিটের মানে অন্যান্য টাইপগুলো দেখবো, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমি তোমাকে বলছি যে সরাসরি মান বসাবো, দ্যাট মিনস এখানে 0/0 ফর্মেট আসবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা সেকেন্ড দাও। তুমি আমাকে বলো এক্স এর মান যদি আমি 0 বসাই, এখানে কজ এক্স এর মান কত হবে? কজ এক্স এর মান কত হবে? 1 হবে। তাহলে এখানেও কি 1 হবে না? নিচেরটাও কি 1? তাইলে আমি যদি ডিরেক্ট 0 বসাই এক্স এর মানটা, তাহলে আমার এটা কি হবে? ই টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 1, শুধু ই আসতেছে, শুধু ই আসতেছে। এটাই আমার ফাংশনের আনসার, মানে এই লিমিটটার আনসার, যে এখানে কোনো প্রকার অনির্ণয় ফরম্যাট আসবে না, আমি এখানে ডিরেক্ট মানটা বসাবো তাহলেই হয়ে যাচ্ছে, এখানে এত কিছু চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, কোশ্চেন টু। কোশ্চেন টু হইল লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার এক্স মাইনাস সাইন এক্স, আর নিচে হচ্ছে আমার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। এবার বলো এখানে যদি আমি এক্স আমার ডিরেক্ট 0 বসে, এটা অনির্ণয় ফরম্যাট আসবে, অর্থাৎ 0/0 আসবে? কেউ বলো তো একজন। আসবে না। ভেরি গুড, কারণ এখানে তো আমি ডিরেক্ট 0 বসাই, আমার উপরের প্রথম এক্সটা হবে 0, সাইন 0 মান কি 0, ডিভাইড বাই এখানে এই এক্সটা হবে 0, আর এখানে প্লাস হবে কজ স্কোয়ার এক্স, অর্থাৎ কজ স্কোয়ার 0, অর্থাৎ মান কত 1। তাহলে এটা কি হচ্ছে 0/1, আর 0/1 তো আমি বের করতে পারি, সেটা কি 0 হবে। বুঝা গেছে? এটা আনসারটাও কি 0। বুঝছো? আচ্ছা, ভেরি গুড। এরপর আমরা আসি কোশ্চেন থ্রিতে। আমরা প্রত্যেকটা টাইপের কয়েকটা ম্যাথ দেখবো, তাহলে টাইপগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন তোমরা তোমাদের বইটা ফলো করবা, বই থেকে ম্যাথ করবা। সো বইটার জন্য আমি তোমাদের সাজেস্ট করবো কেতাবুদ্দিন স্যারের বইটা করতে। আমি নিজেও এটা করছি, তোমাদেরকে এটা সাজেস্ট করবো। ওখানে সব ধরনের টাইপ দেওয়া আছে। আর তুমি যদি না চাও যে ভাই আমি কেতাবুদ্দিন স্যারের ম্যাথ করবো না, অন্য কোনো স্যারের ম্যাথ মানে অন্য কোনো স্যারের বই ফলো করবো, করো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু একটা বইয়ে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে, ওই ম্যাথগুলো নোট করে রাখতে হবে, নিজের মতো করে নোট করে রাখতে হবে, যাতে তুমি পরীক্ষার আগে ম্যাথগুলো দেখে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো আমার কোশ্চেন থ্রি। কোশ্চেন থ্রি হলো লিমিট এক্স টেন্স টু ওয়ান, এক্স টেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5। ঠিক আছে, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5। আচ্ছা, এটা এক্স টেন্স টু ওয়ান, এক্স টেন্স টু জিরো। এটা মানে কি আমার এক্স এর মানটা জিরোর খুবই কাছাকাছি, দেন আমাকে কি এটা লিমিটটা বের করতে হবে, যে এই ফাংশনে আমি যদি জিরো বসে এটা কি কোনো ভ্যালু আসবে, আর যদি না আসে তাহলে কোন ভ্যালুটা কাছাকাছি মান আসবে যদি আমি জিরোর আশেপাশে মান বসে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি ডাইরেক্ট মানটা বসে আগে চেক করি কি 0/0 ফর্মেট আসে কিনা, যদি না আসে তাহলে আমি ডাইরেক্ট মান বসা করবো। তাহলে এখানে এক্স এর মান 0 বসে, এখানে কি -1, আর এখানে কি হবে 0 -0 +5, তাহলে আমার আনসার কি আসতেছে -1/5। এটা ডিরেক্ট ভ্যালু আসতেছে, কোনো সমস্যা নেই, মানে এখানে কোনো অনির্ণয় ফর্মেট আসতেছে না, 0/0 আসবে না। 0/0 না আসলে যা লিমিট তা যদি আমি বসাই দিই, তাই আমার ফাংশনের আনসার চলে আসবে। বুঝা গেছে? এগুলো কি ইজি টাইপ, এগুলো এমসিকিউ তো দেওয়ার চান্স কম, যদি এইচএসসি তে দয়া মায়া করে তাহলে দিতে পারে, তাহলে কখনো এসব কোশ্চেন দিবে না। জাস্ট ধারণা দেওয়ার জন্য কোশ্চেন গুলো দেখাইলাম আর কি। আচ্ছা, দেন আরেকটা টাইপ হলো টাইপ টু। টাইপ টু, টাইপ টু হলো আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সেটা কি? যেমন আমি যে প্রথম এক্সাম্পলটা দিলাম তোমাদেরকে, প্রথম এক্সাম্পলটা দিলাম না, ধরো কোশ্চেন 4 হিসেবে সেটাকে নিই। সেটা হইলো আমার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমার এক্স স্কোয়ার -9 আর এক্স -3। ঠিক আছে, এখন এখানে ধরো আমি লিমিট দিতে হবে, যে লিমিট এক্স টেন্স টু 3। আচ্ছা, এবার আমাকে বলো এখানে আমি প্রথমে 3টা বসায় দেখবো,
ঠিক আছে, আমি এখানে প্রথমে কি 3 বসায় দেখবো যে আমার আনসারটা কি আসে সেটা দেখতে। আমি যদি 3 বসাই তাহলে কি হবে দেখো তো, 3² - 9 ডিভাইডেড বাই 3 - 3, তাহলে এটা আসতেছে আমার কি 0/0 ফরম্যাট, একটা অনির্ণেয় আকার আসতেছে, অনির্ণেয় আকার আসতেছে। তাহলে আমি এখানে ডিরেক্ট ভ্যালু বসাতে পারবো না, বোঝা গেছে? এখানে কি ডিরেক্ট ভ্যালু বসাতে পারবো না। তো ডিরেক্ট ভ্যালু বসাতে না পারলে আমার কি করতে হবে, ফাংশনটাকে একটু মডিফিকেশন করতে হবে। তাহলে সেই মডিফিকেশনের একটা ওয়ে হলো এই উৎপাদকের বিশ্লেষণ করা, একটা সিম্পল ওয়ে। যদি ফাংশনটা তুমি দেখে বুঝতে পারো যে উৎপাদকের বিশ্লেষণ করা যাবে, তাহলে সেক্ষেত্রে কি উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। যেমন এর আগে যদি আমি উৎপাদকের বিশ্লেষণ করি, লিমিট x টেন্ডস টু 3, উৎপাদকের যদি বিশ্লেষণ করি কি হবে, এটা কি x² - 3² লিখা যায় না? তাহলে a² - b² সূত্র লিখা যাবে। তাহলে সেটা হবে আমার x+3, আর এখানে হবে আমার x-3 ডিভাইডেড বাই x-3। তাহলে এখান থেকে আমার x-3 আর x-3 চলে গেল। তাহলে আমার এখানে থাকতেছে কি, লিমিট x টেন্ডস টু 3, এখানে কি x+3। এবার তুমি লিমিটের মানটা বসাতে পারো, কারণ এবার তুমি লিমিটের মানটা বসালে তোমার 0/0 আসবে না। তাহলে 3+3 বসালে কত হবে, 6 হবে আনসার। বুঝছো এটা সবাই, যা যা জয়েন আসো? আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা কোশ্চেন, কোশ্চেন 5। এই কোশ্চেন 5 হলো আমার লিমিট x টেন্ডস টু 1, দেন x² - x ln x প্লাস ln x -1 ডিভাইডেড বাই x-1। ঠিক আছে, দেখি কেউ একজন বলো একটু ক্যালকুলেট করে এটা আনসারটা কি হইতে পারে, দেন আমি সলভ করতেছি। যদি না পারো তখন আমাকে বললে, আমি সলভ করতেছি, এমনি সলভ করবো, কিন্তু একটু চেষ্টা করো নিজেরা। করছো? 0/0 আসতেছে? তুমি কি উৎপাদকের বিশ্লেষণ করছো নাকি ডিরেক্ট মান বসাই দিছো? ও আচ্ছা, তুমি আগে চেক করতেছো যে 0/0 আসতেছে কিনা, এই তো? আচ্ছা, তো চেক করার পর কি আসতেছে, 0/0 আসতেছে না? তো চেক করার পর যদি 0/0 আসে দেন কি করতে হবে, কিন্তু আমি ডাইরেক্ট মান বসাতে পারবো না। তাহলে এখানে আমাকে কোন একটা মডিফিকেশন করতে হবে। তো মডিফিকেশনের জন্য আপাতত আমরা কি শিখতেছি, উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এখানেও কি আমাদের উৎপাদকের বিশ্লেষণটা করতে হবে, এই তো? সিম্পল হিসাব, বুঝতেছো? তাহলে এখানে যদি আমি উৎপাদকের বিশ্লেষণ করতে চাই, দেখো তো কি হবে। এখানে এক্স টু দি পাওয়ার, এখানে এক্স টু দি পাওয়ার, এখানে এক্স এক্স স্কোয়ার আছে, স্কোয়ার লিখছিলাম এটা। তাহলে এখানে যদি আমি ধরো এখান থেকে যদি আমি এক্স কমন নিই, কি হবে বলো তো? এখান থেকে যদি আমি এক্স কমন নিই, আচ্ছা এখান থেকে না নাও, তুমি এতটুকুটা খেয়াল করো যে x² এখানে একটা আছে, আর এখানে একটা কি -1 আছে। তাহলে এই দুইটার জন্য আমি কি লিখতে পারি, x² - 1, সেটা কি লেখা যায়, x+1 ইন্টু x-1 লিখা যায়? কেউ কিছু বলো না, রেসপন্স না করলে তো আমি বুঝবো না। একটু রেসপন্স করো ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে x² - 1 কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এখানে কি হবে, x+1 x-1। আর এই এতটুকু ক্ষেত্রে, এটাকে আমি আরেকটা কালি দিয়ে দেখাই, এই এতটুকু ক্ষেত্রে আমি কি এই ln x আর এই ln x কে কি কমন নিতে পারি। তাহলে এই ln x টাকে কমন নিলে আমার কি থাকবে, দেখো তো, -ln x যদি আমি কমন নিই, এখানে আমার থাকতেছে কি x-1, আর নিচে কি থাকতেছে, অলরেডি x-1 আছে আগেরটার মতো, এখানে কোনো হাত দিই নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে এই x-1টা কি কমন নিবা। তাহলে x-1টা যদি কমন নিই, x-1 কমন নিলে এখানে কি থাকতেছে, x+1, আর এখানে কি -ln x, আর নিচে কি থাকতেছে, x-1 থাকতেছে।
তাহলে এখান থেকে আমার x-1 আর এই x-1টা কি কাটা চলে গেছে, তাহলে আমার থাকতেছে কি ওই বাকি অংশটা। লিমিট এক্স টেন্স টু ওয়ান, মানে একের কাছাকাছি কোনো একটা ভ্যালু হবে এক্স এর, সেখানে আমার x+1 মাইনাস লন এক্স। তাহলে এখানে কি মান আসতেছে, 1+1 লন 1 এর মান কত, লন 1 এর মান কত 0, তাহলে -0, তাহলে আমার আনসার আসতেছে কত 2। বুঝা গেছে, বুঝা গেছে এই ম্যাথটা? আচ্ছা, ভেরি গুড। তো এরপর আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন, কোশ্চেন কত ছিল এটা, 5। তোমরা একটা নোট খাতা নিয়ে সুন্দর করে আমার জিনিসগুলো নোট করে রেখো, আর আমি পুরো চ্যাপ্টারটা শেষ হলে একটা পুরো পিডিএফ, সেটা তোমার নোট হিসেবে থাকবে, আর তুমি নিজে একটা নোট করো, সেটা তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, আসো কোশ্চেন 5। কোশ্চেন 5 আমরা আরেকটা দেখি যে লিমিট x টেন্স টু 4, এখানে হবে আমার x-4 x² - x -12। এটা সলভ করো তো। দেখো এটা কিন্তু তুমি 4 বসালে 0/0 আসতেছে, সো এই ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট মান বসানো যাবে না, এখানে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, কারণ আমরা আপাতত শিখছি একটা উৎপাদকের বিশ্লেষণ। দেখি সলভ করো, সময় 3 মিনিট, ঠিক আছে? আচ্ছা 3 মিনিট না দিই, যতক্ষণ লাগে সলভ করো, পরে দিব 3 মিনিট। কেউ কি ট্রাই করছো? করো করো। তোমরা কোন কোন কলেজের আছো এখানে? ভেরি গুড, আনসার কিন্তু 1/7। বাকিরা, বাকিরা পারছো, ট্রাই করছো কেউ, নাকি শুধুই ক্লাস দেখতেছো বসে বসে? বাকিরা কি অবস্থা? অদীপ্ত, সাদ, কি লিখছো এটার নাম তুমি ভাই? স্যাডলি ইসলাম, হয়তো বা ভুল প্রনাউন্সিয়েশন করছি, মাফ করে দিও। শ্যামল দাস, নিশান, তোমরা ট্রাই করতেছো ভাই? আচ্ছা, আমি সলভ করি, ঠিক আছে, মিলাই নিও তোমরা। আমরা কি দেখছি, লিমিট x টেন্স টু এর কাছাকাছি কোন একটা ভ্যালু এখানে আসবে, তাহলে আমরা যদি 4 বসাই, তাহলে এখানে কি দেখতেছি 0/0 ফরম্যাট আসতেছে। 0/0 ফরম্যাট আসলে, 0/0 ফরম্যাট আসলে তোমরা এখানে কি করতে পারবা না, ডিরেক্ট মান বসাতে পারবা না। তাহলে আমরা আগে কি উৎপাদকের বিশ্লেষণ করি। তাহলে এখানে হইতেছে লিমিট x টেন্স টু 4, এখানে হবে আমার x-4, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করলে কি হবে, নিচের টার্মটাকে x² - 4x + 3x - 12, এতটুকু তো লেখা যায় মিডল টার্ম করে। লিমিট x টেন্স টু 4 x-4, এখান থেকে যদি আমি কমন নিই x, তাহলে কি x-4, আর এখানে কি +3 ইন্টু x-4। তাহলে দেখো তো এখানে আমার x-4টা কি কাটা চলে যাচ্ছে না একসাথে, নিচে উপরে x-4 আছে, নিচে কি x-4টা কি কমন নিয়ে কি কাটা কাটা চলে যাবে, তাহলে আমার কি থাকতেছে 1/x+3। তাহলে এবার তুমি ডাইরেক্ট মানটা কি বসাই দাও, তাহলে কি আসতেছে আমার 1/7, 4+3 7। বুঝা গেল, ইজি ম্যাথ এগুলো কিন্তু বোর্ডে আসে, ইজি ইজি ম্যাথগুলো কি বোর্ডে এমসিকিউ দিতে পারে। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ যদি আমরা দেখি এই টাইপের, না এই টাইপের আর ম্যাথ নেই। তো এখানে আরেকটা নতুন টাইপ আসতেছে, আমরা টাইপ 2 দেখলাম, এখন আমি দেখবো আমার টাইপ 3। টাইপ 3তে হইলো আমার লব এবং হরে, আমার লব এবং হরে মানে রুট থাকবে, এবং ওইটাকে আমি অনুবন্ধী দ্বারা গুণ করব, ঠিক আছে, অনুবন্ধী দ্বারা গুণ। এই জিনিসটা কেমন, ধরো এটা আমার কত ছিল, কোশ্চেন 5 ছিল। কোশ্চেন 6 এর ক্ষেত্রে দেখো আমি একটা কোশ্চেন দিই প্রথমে, যেমন ধরো লিমিট x টেন্স টু 0,
এখানে আমার রুট ওভার 1 + x মাইনাস রুট ওভার 1 - x ডিভাইডেড বাই এক্স। তুমি প্রথমে কি করবা, তুমি প্রথমে চেক করবা, যেটা আমি তোমাকে এতক্ষণ ধরে বলে আসতেছি সেটা করবা। তুমি প্রথমে চেক করবা যে মানটা আমার লিমিটিং দেওয়া আছে সেই মানটাকে বসাবা, কি আসতেছে দেখবা। বসানোর পর দেখবা এখানে 0/0 ফর্মেট আসতেছে। তাহলে 0/0 ফর্মেট আসলে আমি কি ডিরেক্ট মান বসাতে পারবো না, এখানে মডিফিকেশন করতে হবে। আর মডিফিকেশন করার জন্য আমি কি এখানে উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো? ভাই এটা উৎপাদকের বিশ্লেষণ করা সম্ভব না। ঠিক আছে, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করা সম্ভব না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা অনুবন্ধী দ্বারা গুণ করব। অনুবন্ধী মানে কি, তোমার কাছে যদি a + b থাকে তাহলে এটা মানে যোগাত্মক অনুবন্ধী হবে a - b। যোগাত্মক মানে তাদের চিহ্নটা কি চেঞ্জ হবে, বুঝা গেছে? তাদের চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ঠিক সেম জিনিসটা কাজ করব। x টেন্ডস টু 0, এখানে হচ্ছে রুট ওভার 1 + x মাইনাস রুট ওভার 1 - x। এখন আমি অনুবন্ধী দিয়ে উপরে নিচে যোগ গুণ করব। অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করলে কি ফাংশনটা ভ্যালু তো চেঞ্জ হবে না, ঠিক আছে না? তাহলে উপরে নিচে গুণ করলে এখানে হবে রুট ওভার 1 + x প্লাস রুট ওভার 1 - x। আর নিচের x আগেরটা ছিল, আর এই নতুন অনুবন্ধী যেটা উপরে গুণ করছি সেটা নিচেও গুণ করব। তাহলে রুট ওভার 1 - x প্লাস রুট ওভার 1 - x। 1 + x আর নিচে কি 1 - x। আচ্ছা, গেল। এরপর তাহলে এখান থেকে এখন পরের লাইনে কি লেখা যায়, লিমিট x টেন্ডস টু 0। দেখো তো এই পরের লাইনে আমি এই এটাকে আমি এ ধরতে পারি। দেন আমি আর একটা কালার নিয়ে দেখাই, ধরে গোলাপি কালারটা নিই, এটাকে বি ধরতে পারি। তাহলে আমাকে বলো তো a - b ইন্টু a + b এটা কিসের সূত্র হয়? a² - b² সূত্র হয়, স্বাভাবিক। তাহলে এখানে হবে আমার 1 + x মাইনাস 1 - x, বোঝা গেছে? 1 + x মাইনাস 1 - x। তাহলে আর নিচে কি, নিচে ওই আগের অংশটা থাকে x 1 + x 1 - x, ঠিক আছে? এবার তুমি এখানে মানটা বসাও, মানে আগে একটু সিম্পল করে নাও, মানে এখানে যোগ বিয়োগ করে নাও। তাহলে এখানে দেখো তো কি থাকতেছে, 1 + x মাইনাস 1 + x, আর এখানে থাকতেছে x ইন্টু 1 + x প্লাস রুট ওভার 1 - x। তাহলে এখানে আমার 1 আর -1টা চলে যায়, তাহলে কি থাকতেছে আমার লিমিট x টেন্ডস টু 0। এখানে আমার 2x আর নিচে থাকে x রুট ওভার 1 + x প্লাস রুট ওভার 1 - x। এবার তুমি যদি মান বসাও, মান বসানোর আগে এখানে x আর x টা কি কেটে দাও। এবার মান বসাইলে আমার উপরে থাকতেছে 2 আর নিচে থাকতেছে কি, এখানে যদি 0 বসাও তাহলে রুট ওভার 1 প্লাস রুট ওভার 1, তাহলে কি 2 না? তাহলে 2, তাহলে আমার আনসার আসতেছে কত 1। এটা কি আমার আনসার। এই জিনিসটা কি বুঝছো সবাই? বুঝা গেছে? আচ্ছা, যদি বোঝা যায় আমরা এরকম আরেকটা ম্যাথ দেখি, ঠিক আছে? আরেকটা ম্যাথ দেখি। ধরো এটা ছোট ভ্যালু, এটা ছোট ম্যাথই দেখে, বড় ম্যাথ না দেখে, বড় ম্যাথ একটু পরে দেখাইতেছি। এই পরের ম্যাথটা হইলো আমার 7 নম্বর ম্যাথ, কোশ্চেন 7। ধরো লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 - x মাইনাস 1 ডিভাইড বাই x। এবার তুমি যদি এখানে 0 বসাও আগে, দেখবা ঠিকই 0/0 ফর্মেট আসতেছে, ঠিকই কি 0/0 ফর্মেট আসতেছে। এখন তুমি কি করবা, ওই আমি যা একটু আগে পড়াইলাম, অনুবন্ধী দ্বারা গুণ করবা। অনুবন্ধী দ্বারা গুণ করলে কি হয়, রুট ওভার 1 - x মাইনাস 1, এটার অনুবন্ধী কি রুট ওভার 1 - x প্লাস 1, তাহলে রুট ওভার 1 - x প্লাস 1, তাই নিচে কি হবে রুট ওভার 1 - x প্লাস 1, আর আগের এক্সটা তো আছে। এরপর এখানে লিমিট x টেন্ডস টু 0, এখানে তাহলে a - b ইন্টু a + b কি হবে 1 - x 1 - x প্লাস 1, ঠিক আছে? 1 - x প্লাস 1, আর নিচে হবে কি x ইন্টু রুট ওভার 1 - x প্লাস 1। এবার এখানে কি, এখানে তো ভুল হয়েছে সম্ভবত, 1 - x মাইনাস 1 আছে। হুম, a² - b², a² - b², তাহলে এখানে মাইনাস হবে।
ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি মাইনাস হবে এখানে, কারণ এই পুরাটা হলো এ আর এটা হলো কি বি, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন যদি আমি জিরো বসাই, জিরো বসানোর আগে আমি একটু কাটাকাটি করে নিই, কারণ আমার এক্সট্রা সরাইতে হবে, নিচে থেকে এক্সট্রা সরাইতে হবে, তাহলে কি জিরো বাই জিরো ফর্মে থেকে যাবে। তাহলে এখানে থাকতেছে আমার মাইনাস এক্স, এখানেও এক্স, আর এখানে ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। এবার এখান থেকে আমার মাইনাসটা চলে যাবে, মানে এক্সটা চলে যাবে। তাহলে এখানে আমার থাকতেছে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ওয়ান, আর এখানে কি থাকতেছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। এবার যদি তুমি জিরো বসাও তাহলে আনসারটা কি আসবে, উপরে মাইনাস ওয়ান থাকবে আর নিচে কি টু থাকবে। তাহলে এটাই হলো কি আমার আনসার, বুঝা গেছে? আচ্ছা, এরপরে ম্যাথে যাই আমরা। এরপরে ম্যাথটা এইচডাব্লিউ করবা তোমরা, কোশ্চেন 8, এটা তোমরা এইচডাব্লিউ করবা। লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট ওভার এক্স মাইনাস। এই ক্ষেত্রে কি করবা, তোমরা অনুপদী দ্বারা গুণ করবা, এটাকে একবার গুণ করবা, ঠিক আছে, এটার অনুপদী দ্বারা একবার গুণ করবা, এটার অনুপদী দ্বারা আরেকবার গুণ করবা যদি তোমার প্রয়োজন হয়। যদি দেখো তোমার এই নিজেটার অনুবন্ধী দ্বারা গুণ করার পর তোমার ম্যাথটা সলভ হইতেছে না, মানে তোমার আবার জিরো বা জিরো ফর্ম করে আসতেছে, তাহলে কি করবা, এটার অনুবন্ধী দ্বারা গুণ করবা, এটারটা দিয়ে গুণ করবা, নিচেরটা দিয়ে গুণ করবা, ঠিক আছে? তাহলে এটা কি আপাতত তোমার এইচডাব্লিউ থাকুক, নিজে একটু ট্রাই করবা, ঠিক আছে? আমরা অন্য আরেকটা মেথড দেখবো যেখানে কি দুইটা দিয়ে গুণ করতে হইতেছে আমার, ঠিক আছে? যেমন এই ম্যাথটা যেটা এখন আমরা করবো, সেই ম্যাথটা দেখো এটা একটু বড় হবে, এটাকে দুইটার অনুবন্ধী দিয়ে কি গুণ করতে হবে। 9 নম্বর ম্যাথটা হইলো আমার এক্স টেন্স টু জিরো, এখানে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স, এখানে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স। আচ্ছা, তুমি এখন দেখো তো, আমি যদি লবের অনুবন্ধীরা দিয়ে উপরে নিচে গুণ করি তাহলে কিন্তু আমার ম্যাথটা সলভ হইতেছে না, ঠিক আছে, জিরো বাই জিরো ফর্মেটে আসবে আবার। কিন্তু আমি যদি দুইটার অনুবন্ধী দ্বারা গুণ করি তাহলে কিছু একটা হইতে পারে। সিম্পল হিসাব হলো, যখন তুমি এরকম ম্যাথ দেখবা যে উপরে একটা রুট ওভার মানে রুটওয়ালা একটা জিনিস আছে, নিচে কি আরেক ভিন্ন রকম একটা রুটওয়ালা জিনিস আছে, তখন তুমি জাস্ট দুইটারই অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো আমরা ম্যাথটা শুরু করি। লিমিট এক্স টেন্স টু জিরো, একটা লম্বা টান দাও কারণ অনেকগুলা লিখতে হবে। তো প্রথমে কি যা আছে তা আগে লিখবো, যে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স, এরপর রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স। আমরা প্রথমে কি করব, লবের যে অনুবন্ধী আছে এটা উপরে নিচে গুণ করব। তাহলে লবের অনুবন্ধীটা কি, লবের অনুবন্ধীটা হইল রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স, রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স। দেন আমরা হরের অনুবন্ধীটা দিয়ে উপরে নিচে গুণ করব, তাহলে সেটা হলো রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার, মানে এখানে প্লাস হবে, প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স, কারণ এখানে মাইনাস ছিল তাহলে অনুবন্ধীতে কি হবে, প্লাস হবে। আর এখানে হবে রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স। সো অনেক বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পর কোনো ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে? আমরা সলভ করবো আস্তে ধীরে, সামনে আরো কত বড় বড় ম্যাথ করবা। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কোন কোন ক্ষেত্রে মানে খাটাবো। প্রথমে তো আমরা এই ক্ষেত্রে খাটাবো, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা খাটাবো। সেকেন্ড আমরা খাটাবো কোন জায়গায়, এই জায়গায়, কারণ এটার অনুবন্ধীটা কই আছে, এইখানে আছে, ঠিক আছে, এখানে আছে। তাহলে দেখো তো, এই দুটাকে গুণ করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কোনটা, এই ধরো আমি প্রথমটাকে ধরলাম, তাহলে কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স, তাহলে কি হবে ওয়ান মাইনাস এক্স, মাইনাস ওয়ান প্লাস এক্স, এটার একটা মাইনাস চিহ্ন দিলে কি হয় মাইনাস ওয়ান মাইনাস এক্স, বুঝা গেছে? অনেকে চিহ্ন নিয়ে কি ঝামেলায় পড়ে যাও, সেই জন্য দেখাই দিলাম। এরপর এই যে হলুদ কালার করছে, হলুদ বক্স করছে, সেগুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে খাটবে। তাই সেক্ষেত্রে কি হবে ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস ওয়ান মাইনাস এক্স, ঠিক আছে? আর যেগুলো আমরা ধরি নেই ওগুলা কি আগের মতো থাকবে, রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স,
আর এখানে হবে রুট ওভার 1 + x² প্লাস রুট ওভার 1 + x। ঠিক আছে? আচ্ছা, তো এরপর আসি আমরা লিমিট x → 0। এবার আমরা কি একটু কাটছাট করব। কাটছাট মানে এগুলো একটু সলভ করা ট্রাই করব। তাহলে এই অংশের মধ্যে কি আসতেছে দেখো, 1 আর -1 কিন্তু চলে গেছে। 1 আর -1 কি চলে গেছে, বাকি থাকে কি x² - x, বাকি থাকে আমার x² - x। এখান থেকে যদি আমি x কমন নিই কি থাকে, x-1 হয়। এই লাইনটা বুঝছো, x-1 হয়। আচ্ছা, x-1 হয়, তাহলে এইটা আমি ডাইরেক্ট সরাসরি লিখতে পারি যে x × x-1। আর এটা তো আমি ধরিনি, এই জায়গাটা আমি কোনো চেঞ্জ করিনি, এটা বসায় দাও 1 + x³ প্লাস রুট ওভার 1 + x। এরপর এই অংশটার ক্ষেত্রে আমি কি বলতে পারি, এই অংশটার ক্ষেত্রেও আমার 1 আর -1 চলে গেল, তাই থাকে কি আমার x³ - x। এখন যদি আমি x কমন নিই, এখানে থাকে আমার x² - 1, x² - 1। এখন এই x² - 1 এটা কি ভাঙা দরকার? চাইলে তুমি ভাঙতে পারো, না ভাঙলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করি, প্রথমে এটা বসাই দিই যে x × x² - 1। তাহলে এরপর এই অংশটা কি আমি চেঞ্জ করছি? এই অংশটা আমি চেঞ্জ করিনি, এই অংশটা আগের মতো বসাই দিই যে রুট ওভার 1 + x² প্লাস রুট ওভার 1 + x। ঠিক আছে, 1 + x। এবার দেখো এখান থেকে আমার এক্স আর এক্স কিন্তু চলে যাচ্ছে, ই এক্স আর ই এক্স কিন্তু চলে যাচ্ছে। তাই চলে গেলে আমি এখন আরামসে আমার মানগুলো বসাতে পারবো। এখন তুমি এই এক্স এর মানটা সরাসরি 0 পুট করো এই ফাংশনটার মধ্যে, মানে যেটা বাকি আছে। তাহলে দেখো কি আসে, তাহলে 0 পুট করলে এখানে আসতেছে কি আমার 0-1, অর্থাৎ এক্স এর জায়গায় জাস্ট 0 বসো, 0-1। এখানে রুট ওভার 1 + 0 প্লাস রুট ওভার 1 + 0। আর নিচে হচ্ছে কি 0² - 1, মানে কি 0-1। এখানে কি রুট ওভার 1 + 0 প্লাস রুট ওভার 1 + 0। তাহলে আমার আনসার আসছে কত, 2/2। তাহলে আমার আনসার আসছে 1। ঠিক এখানে আমি যেমন লব আর হর দুটারই অনুবন্ধী ধারা উপরে নিচে গুণ করছি, এই ছোট ম্যাথটাও এইভাবে করতে হবে। ঠিক আছে, বুঝে গেছে? এই বড় ম্যাথটা বুঝছো সবাই? তুমি জানাইও বুঝছো নাকি সবাই? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝলে হইল। হুম, আচ্ছা, এখন আমরা লিমিটের কিছু ধর্মাবলী দেখব। ঠিক আছে, আমরা লিমিটের কিছু ধর্মাবলী দেখব। লিমিটের ধর্মাবলী সেটা কি? সেটা হইল, ধরো আমার এখানে লিমিট x → a দেওয়া আছে। এটা মানে কি এক্স এর মান a এর খুবই কাছাকাছি। এখন আমাকে দেওয়া আছে f(x) প্লাস মাইনাস g(x), অর্থাৎ দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে আছে। পুরাটার উপরে আমাকে লিমিট অ্যাপ্লাই করতে বলছে। ঠিক আছে, x → a পুরা লিমিটটা আমাকে পুরা ফাংশনটার উপরে অ্যাপ্লাই করতে বলছে। তাহলে আমি এটাকে ভেঙে দুইটার কাছে নিয়ে যেতে পারি। আমি এই লিমিটটা আলাদা আলাদা ভাবে দুইটা ফাংশনের উপর কি অ্যাপ্লাই করতে পারি। যেমন লিমিট x → a f(x), তাহলে মাঝখানে চিহ্নটা কি প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস দাও। এরপর লিমিট x → a g(x). বুঝা গেছে কি করছি? দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে আছে, দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে আছে, এই লিমিটটা তাদের মাঝখানে কি আলাদাভাবে নিয়ে গেছি জাস্ট। বুঝা গেছে? প্রথম রুল এটা, মানে প্রথম ধর্ম এটা। দ্বিতীয় ধর্ম, আমার লিমিট x → a এই আকারে দেওয়া আছে। তাহলে আমি যদি এখন দুইটা ফাংশনকে গুণ আকারে রাখি যে f(x) ইন্টু g(x), এই গুণ আকারে যদি রাখি, তাহলে আমি চাইলে আমার এই লিমিটটা দুইটা ফাংশনের কাছে আলাদাভাবে নিয়ে যেতে পারবো, এন্ড গুণ আকারে থাকবে। যেমন f(x) ইন্টু লিমিট x → a g(x), দুইটা ফাংশন গুণ আকারে আছে, জাস্ট লিমিটটাকে তাদের কাছে কি আলাদাভাবে নিয়ে গেছি। এরকম নেওয়া যায়, বুঝছো, কোনো সমস্যা নেই। 3 নাম্বার, সেটা হলো লিমিট x → a। এখানে আছে তোমার f(x) ভাগ g(x), f(x) ভাগ g(x). তাহলে এখানে কি হবে, তুমি আলাদাভাবে লিমিটটা সবার কাছে নিয়ে যেতে পারবা। লিমিট x → a f(x), লিমিট x → a g(x). ঠিক আছে, 4 নাম্বার ধর্ম, সেটা হইলো কি, ধরো লিমিট x → a, এখানে আছে তোমার c(x),
সি ইন্টু এফ অফ এক্স। এখানে সি হইল কি একটা ধ্রুবক, একটা কনস্ট্যান্ট। সি হইল একটা কনস্ট্যান্ট। তখন কি হবে, এই সিটা বাইরে চলে আসবে, এই সিটা বাইরে চলে আসবে। দেন লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স হবে, কারণ সি এর কোনো পরিবর্তন হয়, লিমিটের যত কিছুই করো কোনো ধ্রুবকের পরিবর্তন হয় না। বুঝা গেছে? 5 নাম্বার, ধরো তোমাকে আছে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স, এমন যদি থাকে তখন তুমি কি আলাদা, কোনটা 4 নাম্বারটা? আচ্ছা, 4 নাম্বারটা বলছে তোমার, ধরো একটা কনস্ট্যান্ট আছে, একটা কনস্ট্যান্ট আছে, যেমন ধরো আমি একটা ফাংশন লিখলাম যে ধরো এক্স স্কোয়ার, ঠিক আছে? ওর উপর যদি আমি ধরো লিমিট অ্যাপ্লাই করতেছি যে এক্স টেন্স টু কি 0, আর ওর আগে কি একটা 2 আছে, 2 ইন্টু এক্স স্কোয়ার আছে, তাহলে আমি এই 2টা কি আমার কনস্ট্যান্ট না? এই 2টা আমার একটা ধ্রুবক না? হ্যাঁ, এই ধ্রুবকটা আমি বাইর করে দিব। বাইর করার পর আমি ভাবে লিখতে পারবো যে লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার, এইভাবে জাস্ট ধ্রুবকটা বের হয়ে যাবে, মানে লিমিটের মধ্যে থাকবে না, লিমিটের বাইরে চলে আসবে। বুঝছো? আচ্ছা, বুঝলেই হইলো। আচ্ছা, এরপর আমি কি বলতেছিলাম যে এফ অফ এক্স এটার উপর পাওয়ার হিসেবে আছে জি অফ এক্স, তাহলে তখন আমি কি করবো, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স করতে পারবো। দেন এই লিমিটটা আমি পাওয়ারের মধ্যেও নিয়ে যেতে পারবো, জি অফ এক্স এভাবে নিয়ে যেতে পারবো। তাহলে আমি যেখানে 5টা সূত্র লিখছি, আসলে এখানে 5টা না, এখানে কি আসলে একটা কথা ইন্ডিকেট হইতেছে। ঠিক আছে, এখানে আমি সারমর্ম লিখে দিই। সারমর্ম হইল আমি লিমিটটাকে আমি লিমিটটাকে প্রত্যেকটা ফাংশনের কাছে, প্রত্যেকটা ফাংশনের কাছে আলাদাভাবে বসাতে পারবো। বুঝে গেছে? প্রত্যেকটা ফাংশনের কাছে কি আলাদাভাবে বসাতে পারবো। এটাই কি এই কথার সারমর্ম। যে দেখো, যখন যোগ আকারে ছিল তখন জাস্ট আলাদা করে সবগুলোর কাছে লিমিট নিয়ে গেছি, যোগ যোগের মতো আছে। যখন গুণ আকারে ছিল জাস্ট লিমিটটাকে কি ওগুলা কাছে নিয়ে বসাইছি। ঠিক আছে, কিন্তু গুণ আকারেই আছে এইভাবে। এইভাবে করি ভাগ, উপরে পাওয়ার, ধ্রুবক সবগুলিকে আমি এখানে কাউন্ট করছি। বুঝা গেছে? এখানে মেইন কাজটা কি ছিল, প্রত্যেকটা ফাংশনের কাছে আমি লিমিটটাকে কি আলাদাভাবে নিয়ে যাব। বুঝা গেছে? বুঝা গেল? আচ্ছা, এরপর আমরা আসি আমাদের টাইপ 4-এ। টাইপ 4। আচ্ছা, টাইপ 4 সেখানে, আচ্ছা দাঁড়ো, টাইপ 4-এর আগে আমি টাইপ 5-এর আরেকটা ম্যাথ দেখাই আসি। এই ম্যাথটা আমি কই দেখাবো, দাঁড়াও একটু জায়গা করে নিই। এই কোশ্চেনটাকে যেহেতু SW দিছি, এটা এখানে থাকুক, আর এই পুরা কোশ্চেনটাকে একটু উপরে তুলি। আচ্ছা, আরে নিচে যথেষ্ট জায়গা হয়েছে আমার। আচ্ছা, এখানে আমি আরেকটা কোশ্চেন দিই তোমাকে, ধরো কোশ্চেন 10। এখানে হলো তোমাকে বলছে যে লিমিট এক্স টেন্স টু 0 2 ইন্টু বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে কি এক্স স্কোয়ার। এটা কেউ বের করতে পারবা? যা এতক্ষণ শিখাইছি তাই, কিন্তু একটু ট্রাই করো বের করা। করতে পারতেছো?
-1/b কত আসছে তোমার? আচ্ছা, আমি করে দিচ্ছি, দেখো। না ভাইয়া, -1/b আসবে। এখানে আছে কি, দেখো তো, লিমিট এক্স টেন্ডস টু কি 0। এখন তুমি কি করবা, এখানে এটাকে কি আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারতেছি? পারতেছি না। দ্যাট মিনস এখানে আমাকে কি করতে হবে, অনুবন্ধী দ্বারা যোগ বিয়োগ করতে, মানে গুণ করতে হবে উপরে নিচে। এখন আমরা তো বড় হয়ে গেছি, মানে 3-4টা ম্যাথ করার পর আমরা বড় হয়ে গেছি। এখন আমরা কি করব, ডিরেক্ট লিখবো। তাহলে 2 এর জায়গায় থাকবে। এটাকে যদি তার অনুবন্ধী দ্বারা গুণ করি, তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে এখানে হবে আমার বি স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। কিছু বলতেছিল তুমি, নিশান? আচ্ছা, ঠিক আছে, বুঝতেছো? যেমন ধরো এখানে আমি আলাদা করে একটু লিখে দেখাই যে বি মাইনাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট। তাহলে এটা অনুবন্ধী কি আমার, বি প্লাস রুট ওভার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা কি হবে, এ, আর এটা কি, বি। তাহলে এস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে হবে বি স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে কি থাকে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। চিহ্ন উঠাও, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। জাস্ট চিহ্নের একটা ঝামেলা হয়, এটাই হয়তো এই। তো এই তোমার আসল নাম কি, মোহাম্মদ সালা দিয়ে রাখছো। ও হয়তো ভুল করছে, এই জন্য ওর কি -1 আসে না। এই তো তুমি মাইনাসটা ভুল করছিলে, দ্যাট এই জন্যই তোমার ওই 1/b আসছে, -1/b আসে না। এখন বুঝছো কই ভুল করছিলা? আচ্ছা, আর নিচে কি, নিচে থাকবে কি, যেটা আমি গুণ করছিলাম উপরে অনুবন্ধীটা, সেটা যে বি প্লাস রুট ওভার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বি প্লাস রুট ওভার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন তুমি দেখো উপরে কি থাকতেছে আমার, লিমিট এক্স টেন্স টু 0 2 ইন্টু মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে কি, এক্স স্কোয়ার বি প্লাস রুট ওভার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো তোমার এখানে এক্স স্কোয়ার চলে গেছে, ঠিক আছে। আমি যেখানে 0 বসাইলে আমার 0/0 আসতো, সেটাই আমার চলে গেছে। তাহলে এখন আমি ইজিলি বাকি জায়গায় কি আমার মানটা বসাতে পারবো। তো সেটা হবে আমার, উপরে কি থাকতেছে দেখো তো, উপরে এখন থাকতেছে আমার কি, -2। এখানে থাকতেছে আমার বি প্লাস রুট ওভার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন তুমি এক্স এর মান 0 বসাও, তাহলে কি আসতেছে দেখো, এক্স এর মান 0 বসালে এখানে কি -2, এখানে আমার বি প্লাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে কি -2, আর এখানে কি 2b। তাহলে আমার আনসারটা হচ্ছে কি 1/, মানে -1/b। বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, এখন তোমাকে আমি একটা বড় ম্যাথ এইচডব্লিউ দিব এখানে, ঠিক আছে। সেটা হচ্ছে কি আমার কোশ্চেন 11। এই কোশ্চেন 11 এতক্ষণ যা পড়াইছি তাই, জাস্ট একটু বেশি তোমার ক্যালকুলেশন করতে হবে। এন্ড করে এটা আমি পরের ক্লাসে সলভ দিয়ে দিব, কিন্তু আপাতত কি, এটা এইচডব্লিউ হিসেবে থাকুক। রুট ওভার 1 প্লাস রুট ওভার 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস √2, আর নিচে কি ওয়াই টু দি পাওয়ার 4। এটা হলো কি তোমার এইচডব্লিউ, ঠিক আছে। এখন তুমি তো বলবো ভাই এগুলো কোথায় ম্যাথ এত বড় বড়, ওই একটু তোমাদের ইয়ে থাকে না যে কঠিন কঠিন ম্যাথ করো না, একটু কঠিন ম্যাথ করো। এইচডব্লিউ হিসেবেই দিলাম, ঠিক আছে। সিম্পল জিনিস যা শিখেছি তা, অনুবন্ধী দ্বারা গুণ করবা, দেন আবার 0/0 আসবে, দেন আবার অনুবন্ধী দ্বারা গুণ করবা, তাহলেই হবে। বুঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা আমাদের কয় নাম্বার টাইপ ছিল, আমরা কয়টা টাইপ করছি, টাইপ 3 ছিল। এখন আসি আমরা আমাদের টাইপ 4-এ, ঠিক আছে। টাইপ 4 সেটা হলো আমার অসীম লিমিট। অসীম লিমিট, ঠিক আছে। অসীম লিমিটটা কি হয়, তোমাকে মানে যে আমরা এতক্ষণ কি করছি যে এক্স টেন্স টু 0 বা এক্স টেন্স টু 4 এক্স টেন্স টু 1 এমন ম্যাথ করছি না। এখনকার যে কোশ্চেন গুলা সেগুলা থাকবে মানে এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে। দেখেন আমরা একটা কোশ্চেন দেখি, আগে আমরা একটা স্যাম্পল কোশ্চেন দেখি যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এটা কয় নাম্বার কোশ্চেন, 12। কোশ্চেন 12, এক্স টেন্স টু ইনফিনিটি। এখানে হইলো তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, নিচে হইলো তোমার
এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস বি। ঠিক আছে। আচ্ছা, কেউ কেউ একজন বুদ্ধিমান আমাকে এই কোশ্চেনটা আনসার দাও যে 1/ইনফিনিটি এটার মান কত? এ ইনফিনিটি কে বলছো রে? আরে ইনফিনিটি হবে না। কোনো ছোট সংখ্যাকে যদি আমি ইনফিনিটি দ্বারা ভাগ করি, এটা আনসারটা জিরো আসবে। ঠিক আছে, এটা আনসারটা কি আসবে? জিরো আসবে। ইনফিনিটি দিয়ে যা কিছুকে ভাগ করো, ইনফিনিটি দিয়ে যা কিছুকে ভাগ করো, এটা আনসার কি আসবে? জিরো আসবে। ঠিক আছে। এখন তুমি একটু জিনিস আমাকে বলো, একটা জিনিস আমরা বলো যে এই ক্ষেত্রে আমি যদি এখানে ইনফিনিটি বসাই তাহলে কি হবে দেখো তো? এ ইন্টু এক্স স্কোয়ার, এক্স এর মান যদি ইনফিনিটি বসাই, এটা ইনফিনিটি হবে না? প্লাস বি ইন্টু এক্স, এটাও ইনফিনিটি হবে না? প্লাস সি, আর নিচে থাকে ইনফিনিটি, ইনফিনিটি প্লাস পি, এরকম থাকতেছে না? এরকম থাকতেছে, মানে জাস্ট এক্স এর জায়গায় ইনফিনিটি বসাও, এটা তো থাকতেছে তাই না? হ্যাঁ। তো এটা কি ফরম্যাট? ইনফিনিটি বা ইনফিনিটি। ঠিক আছে, ইনফিনিটি বা ইনফিনিটি, এটাও তোমার কি অনির্ণয় ফরম্যাট। ঠিক আছে, এটাও কি তোমার অনির্ণয় ফরম্যাট। আচ্ছা, আমি এক কাজ করি, তোমাদেরকে অনির্ণয় সবগুলা ফরম্যাট এখানে লিখে দিই, যে অনির্ণয় ফরম্যাট। অনির্ণয় ফরম্যাট গুলো কি কি? আমরা একটু আগে যেটা পড়ছি যে 0/0, এটা একটা অনির্ণয় ফরম্যাট। ইনফিনিটি বাই ইনফিনিটি, এটাও একটা অনির্ণয় ফরম্যাট। ঠিক আছে। এরপর তোমার 0 ইন্টু ইনফিনিটি, এটাও একটা অনির্ণয় ফরম্যাট। ইনফিনিটি ইন্টু ইনফিনিটি, এটা একটা অনির্ণয় ফরম্যাট। ইনফিনিটি প্লাস মাইনাস ইনফিনিটি, এটা একটা অনির্ণয় ফরম্যাট। 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এটা একটা অনির্ণয় ফরম্যাট। 0 টু দি পাওয়ার ইনফিনিটি, এটাও কি একটা অনির্ণয় ফরম্যাট। এই যে বক্স করলাম, এই বক্সটা যে কত ইম্পর্টেন্ট, এটা যখন সামনে ম্যাথ করতে যাবা তখন বুঝবা। ঠিক আছে, জিনিসগুলো মনে রাখতে হবে যে এই যে ফরম্যাটগুলো, এগুলো সব কি অনির্ণয় ফরম্যাট। যেমন এখানে যদি আমি এক্স এর মানটা ইনফিনিটি বসাই দিই, এটা কি আমার ইনফিনিটি বা ইনফিনিটি আসতেছে, অনির্ণয় ফরম্যাট আসতেছে, অর্থাৎ এখানে আমি নর্মাল ক্যালকুলেশন করতে পারবো না বা ডিরেক্ট মান বসাতে পারবো না। এতটুকু বুঝছো? তখন এটা অনির্ণয় ফরম্যাট, মানে ইনফিনিটি পা হ্যাঁ হ্যাঁ, তখন এটা অনির্ণয় ফরম্যাট, মানে কোনো কিছুর উপর পাওয়ার ইনফিনিটি হইতে মানে হইলে আমরা এটা মানে ঠিকভাবে নির্ণয় করতে পারি না যেটা কি হবে। বুঝছো? আচ্ছা, আমি তোমার দেখাইতেছি, আমি দেখাবো। ঠিক আছে। কোনো কিছুর উপর পাওয়ার, কোনো কিছুর উপর পাওয়ার, যেমন টু টু দি পাওয়ার 3, এখানে থ্রিটা পাওয়ার না? ঠিক আছে, এটা তো কি এইট, এটা আমি জানি। কিন্তু আমি যদি টু টু দি পাওয়ার ইনফিনিটি বসাই, সেটা আমি জানি না, সেটা আমি মানে সঠিকভাবে কি বের করতে পারি না, এটা অনির্ণয় আকার থাকে। তুমি যে কথাটা বলছো ওই ম্যাথটা আমি করাবো, তখন আমি দেখাবো যে আসলে জিনিসটা কি হইতেছে। ঠিক আছে। আচ্ছা, এই যে আমি আইডিয়াল ফরম্যাটটা লিখছি, একটা আইডিয়াল ফরম্যাট লিখছি না, এটাকে আমি একটু সলভ করার ট্রাই করি। ঠিক আছে। এই ক্ষেত্রে আমি কি করব? আমি এক্স স্কোয়ার না, এক্স এর সর্বোচ্চ ঘাত, এক্স এর সর্বোচ্চ ঘাত, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কোথায় বলো তো? লব আর হর দুটাই কনসিডার করো, এক্স এর সর্বোচ্চ ঘাত কোথায় আছে, মানে কোনটা? হ্যাঁ, টু। এক্স এর যে সর্বোচ্চ ঘাত সেটা কি এখানে? টু। ঠিক আছে। তাহলে আমি কি করব, এক্স এর যে সর্বোচ্চ ঘাত ওইটা দিয়ে ভাগ করব। ঠিক আছে, ওইটা দিয়ে ভাগ করব, ওটা দিয়ে ভাগ করব, উপরে নিচে ভাগ করব। ঠিক আছে। তাহলে এখানে আমি এই পুরা জিনিসটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, কারণ কি এক্স স্কোয়ারটি আমার সর্বোচ্চ ঘাত, এখানে আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। এই নিচেরটাকেও কি আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, কারণ এটা কি আমার সর্বোচ্চ ঘাত। ঠিক আছে। এখন একটু বুদ্ধিমানের মতো মাথা খাটাইয়া আমার একটু আনসারটা বলো, যে ভাগ করার পর এগুলা কি কি আসবে? এই এক্স স্কোয়ারকে আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কি আসবে? এ আসবে। এরপর বিএক্স কে বি বাই, হ্যাঁ ঠিক, বি এক্স কে যদি আমি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তখন কি আসবে? বি বাই এক্স আসবে। এরপর সি কে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি, এখানে কি আসবে? সি বাই
এক্স স্কোয়ার আসবে। ঠিক আছে, ঠিক একইভাবে নিচেরটা হবে যে এম প্লাস এন বাই এক্স প্লাস পি বাই এক্স স্কোয়ার হবে। ঠিক লিখছি? ঠিক লিখছি? হ্যাঁ ঠিক লিখছি। আচ্ছা, এখন তুমি ইনফিনিটিটা বসাই দিতে পারো। এখন তুমি ইনফিনিটিটা বসালে কি হবে, যে বি টু দি বি কে আমি যদি ইনফিনিটি দ্বারা ভাগ করি, এটা আমি আনসার জানি, সেটা কি হবে, জিরো হবে না? হ্যাঁ, কারণ কোনো মানে কোনো কিছু থেকে আমি যদি ইনফিনিটি দ্বারা ভাগ করি, এটা কি জিরো হবে। যত বড় সংখ্যা দ্বারা ভাগ করবা তত কি জিরোর কাছাকাছি চলে যায়। তাহলে আমি যদি ইনফিনিটি দ্বারা ভাগ করি, সেটা কি জিরো হবে। তাহলে এখানে আমি যদি এখন ইনফিনিটিটা বসে দিই, তাহলে আমার কি থাকতেছে, এ প্লাস জিরো প্লাস এখানে সি বাই এক্স স্কোয়ার। এখন দেখো, এক্স যদি আমার ইনফিনিটি হয়, তাহলে আমার এক্স স্কোয়ার কি হবে, এটাও ইনফিনিটি হবে। কমন সেন্স, বুঝছো? এক্স যদি ইনফিনিটি হয়, তাহলে এক্স স্কোয়ার ইনফিনিটি হবে। আচ্ছা, তাহলে সি বাই এক্স স্কোয়ার এটা কি হবে, সি বাই ইনফিনিটি। তাহলে এটাও কি আমার জিরো হবে আলটিমেটলি। হ্যাঁ, এটাও কি আলটিমেটলি জিরো হবে। আর নিচেরটা কি হবে, এম প্লাস জিরো প্লাস জিরো। হ্যাঁ, তাহলে আমার আনসার আসতেছে এ ডিভাইড বাই এম। বুঝা গেল? হ্যাঁ বলো। লিখতে পারো, কোনো সমস্যা নেই, আমি বলতেছি লিখতে পারো। তুমি মানটা বসানোর পর এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। অথবা ডিরেক্ট লিখতে পারো, তোমার যা ইচ্ছা। তুমি কয়েকদিন পর ম্যাথ করতে করতে তুমি এসব লিখবাও না, তুমি তার ডাইরেক্ট আনসার লিখবে। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি কি একটু খেয়াল করতে পারতেছো যে এখানে আমার যে এ ডিভাইডেড বাই এম আনসারটা আসছে, সেটা এক্স মানে সর্বোচ্চ ঘাতের যে সহগগুলা, সেগুলোর অনুপাত। সর্বোচ্চ ঘাতের সহগগুলোর অনুপাত না? আচ্ছা, তাহলে এখানে একটা শর্টকাটও লিখে রাখি আমরা। একটা শর্টকাট লিখে রাখি, শর্টকাটটা হইতেছে আমার এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ, আর নিচেও সেম জিনিসটা, নিচেও কি এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ। আমি তো কপি পেস্ট করতেছি, তোমরা হাতে লিখো। ঠিক আছে, এটাই কি আমার শর্টকাট। বুঝা গেছে? এই শর্টকাট দিয়ে আমরা কয়েকটা ম্যাথ দেখি, এরপর আমরা কি ডিটেলসে ম্যাথ দেখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখি, আমাকে কোনো সহৃদয়বান ব্যক্তি আমাকে এখন একটা আনসার বলবে। সেটা হইলো, উম, ধরো কি কোশ্চেন দেওয়া যায় তোমাকে। উম, ধরো এটা বলো যে লিমিট, ধরো এটা আমার কোশ্চেন 13, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x² প্লাস 3x প্লাস 5, আর নিচে হচ্ছে আমার 3x² প্লাস 2x+9। এটা আনসার কত দেখি, তাড়াতাড়ি বলো। বলো। হ্যাঁ 2/3, কারণ সর্বোচ্চ ঘাত কত, এক্স স্কোয়ার, মানে এক টু হচ্ছে সর্বোচ্চ ঘাত, তাহলে আমার সর্বোচ্চ মানে ঘাতওয়ালা পদটা কত, এক্স স্কোয়ার। তাহলে ওটা সহগ কত, উপরে 2 নিচে 3, তাহলে আমার আনসার কত, 2/3। আচ্ছা, এরপর কোশ্চেন 14, সেটা হলো আমার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এই ক্ষেত্রে দেখি আমরা বলো, উম, উপরে 2x² প্লাস 3x+5, নিচে হইল আমার 5x³ প্লাস 3x+2। দেখি আনসার বলো, এটা আনসার কত। কত? জিরো কে বলছো? জিরো কে বলছো? হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ, আনসারটা কিন্তু জিরো। কেন জিরো, সেটা হইলো, দেখো তো, আমি তোমাকে কি বলছিলাম, লব আর হরের মধ্যে সর্বোচ্চ ঘাতটা কি হিসাব করতে বলছিলাম। এখানে আমার সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত কত, x³ সর্বোচ্চ ঘাত কি, x³। তাহলে এখানে নিচে আমার যে হর, ডিনোমিনেটর, এই ডিনোমিনেটরে আমার x³ সহগ কত, 5। আর আমার যে নিউমিনেটর ছিল, লব ছিল, এই লবের মধ্যে আমার x³ সহগ কত, 0। এই জন্য তো এই পদটা নাই। বুঝছো?
হ্যাঁ, তাহলে আনসারটা কি 0/5, মানে কি আলটিমেটলি 0। আর 0/5 আলটিমেটলি কি 0। এরপর তাহলে আমি কি করতে পারি, উপরে এক্স কিউব নিচে এক্স স্কোয়ার দিতে পারি না? তাহলে কোশ্চেন 15 সেটা হলো আমার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। ধরো উপরে হইলো আমার 5x³ প্লাস 3x+2, নিচে হইলো আমার 2x² প্লাস 3x+5। তাহলে এটার আনসার কত বলো তো? এটার আনসার হবে ইনফিনিটি। ঠিক আছে, ইনফিনিটি। কারণ নিচে কি x² কোনো সহগ নেই, মানে কি ইনফিনিটি/0, এটা কি অনির্ণেয় আসলে। এটার আনসারটা কিন্তু লিমিট ডাজন্ট এক্সিস্ট, মানে এখানে লিমিটটা এক্সিস্টই করে না, ওই অনির্ণেয় ফর্মেট যেটা আমি বললাম। কিন্তু তোমাদের কোশ্চেনে যদি ইনফিনিটি থাকে তাহলে ইনফিনিটি দাগাবা, কারণ এটা বাংলাদেশ তো। যদি কোশ্চেনে ইনফিনিটি থাকে তাহলে ইনফিনিটি দাগাবা। আর যদি তোমাকে রিটেনে দে কখনো, মানে এই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনটা তোমাকে একাডেমিকে দিবে না, যদি এডমিশনে রিটেনে আসে তাহলে তুমি কি লিখবা, লিমিট ডাজন্ট এক্সিস্ট লিখবা, যে লিমিটটা এখানে এক্সিস্ট করে না আসলে। বুঝা গেছে? বুঝছো? সবাই বুঝছো যা 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 আসো? আচ্ছা, তাহলে এই গেল আজকের ক্লাস। আজকের ক্লাসে কি আমরা এই টাইপটা শুরু করছি, নেক্সট ক্লাস আমরা এই টাইপের আরো কয়েকটা ম্যাথ দেখবো, দেন আমরা বাকি টাইপগুলো দেখা শুরু করবো। ঠিক আছে, তো লিমিটটা পড়াইতে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 5 ক্লাস লাগবে, কারণ যতগুলো টাইপ আছে আমরা সবগুলো দেখবো। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রত্যেকটা টাইপ ভেঙে ভেঙে পড়াইতেছি, প্রত্যেকটা টাইপে 4-5টা ম্যাথ দেখাবো, কঠিন কঠিন কয়েকটা ম্যাথ দেখাবো, এরপর কয়েকটা ম্যাথ তোমাকে এসডব্লিউ দিব। তোমার কাজ হচ্ছে সুন্দর করে সবগুলো নোট করবা, নোট করে এক জায়গায় ফেলা রাখবা দরকার হলে। ঠিক আছে, পরীক্ষার আগের দিন বের করবা, পড়বা, দেন পরীক্ষা দিতে যাবা, কোশ্চেন কমন পাবা অথবা টাইপ কমন পাবা। ঠিক আছে, এই এতটুকু আমি তোমাদের বলতেছি। তো আজকের ক্লাসে কেউ কোনো কিছু জিনিস বুঝো নাই এমন আসো? মানে একটা কথাও বুঝো নাই সিঙ্গেল থেকে, মানে যেমন প্রথম থেকে ছিলা মোহাম্মদ সালাহ, এই আসল নাম বলো তোমার? সুরিত। তো প্রথম থেকে তো তুমি ছিলা, রেসপন্স করতেছিলা, কথাগুলো বুঝছো সব? আচ্ছা, সবগুলা বুঝছো না, কোনো কিছু না বুঝে বসে আছো? আচ্ছা, দেখো আমি লিমিট নিয়ে যতটুকু বলছি এতটুকু জানলেই হবে। একবারে ডিপে ঢুকে লিমিট জিনিস কি একবারে ফিল করবো, হ্যাঁ ওইসব করার আসলে টাইম নেই। যতটুকু বুঝছি এতটুকুই অনেক বলছি। আমরা যখন মূল নিয়মে অন্তরীকরণ করবো তখন আরো কিছু বলবো। ঠিক আছে, বুঝা গেল? কারো কোনো কনফিউশন আছে আজকে ক্লাসের উপর? যদি না থাকে এখানে শেষ করতাম হইলি। আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের নেক্সট ক্লাসটা হবে সম্ভবত শনিবারের দিকে। ঠিক আছে, আমরা এই পরের থেকে কন্টিনিউ করার ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাস। আর নোট করে রাখো, আমি নোটটা শেয়ার করে দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।